নমস্কার, থ্রিলার জাংশনে সকলকে স্বাগত জানাই। আমি শ্যামল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের গল্প আশিস বসুর কলমে গঙ্গাতান্ত্রিকের গল্প কমলার প্রতিশোধ। সময়টা ছিল শ্রাবণের এক বৃষ্টি ভেজা দিন। বাইরে বিরামহীন বৃষ্টি, তার উপর মরা এসেছে। তবে আশা করা যাচ্ছে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। অফিস ঘরের লম্বা বারান্দার এক কোণে বেঞ্চের উপর বসে গঙ্গাতান্ত্রিক গাঁজা টানছে। একটু দূরে শ্মশান যাত্রীরা মরা রেখে গঙ্গাতান্ত্রিকের পায়ের কাছে বসে। একজনই শুধু মরার কাছে বসে। দূরে কাঠের চুল্লি প্লাস্টিক দিয়ে ঢাকা। ডেড বডি জমা নেওয়ার পর অপ্রয়োজনীয় কাগজপত্র বাড়ির লোকজনের হাতে তুলে দিয়ে আমি গঙ্গাতান্ত্রিকের পাশে এসে বসলাম। সদ্য মৃতা এক সধবা যুবতীর দেহ। শাড়ি, আলতা আর সিঁদুরে মুখটা খুব সুন্দর দেখাচ্ছে। আমি বললাম, মেয়েটিকে দেখেছ? গঙ্গাতান্ত্রিক আমার মুখের দিকে চাইল, বলল, ওই মেয়েটির মুখটা দেখি আমার মনটা ভারী খারাপ হয়ে গেল রে। ঠিক যেন আমার কমলার মতো দেখতে। আমি জিজ্ঞেস করলাম, সে আবার কে? গঙ্গাতান্ত্রিক শুরু করল, তোকে তো আগেই বলেছি, যৌবনে আমি তন্ত্র সাধনা করলেও আসনে বসার সময় ছাড়া রক্তবস্ত্র পরতাম না, সাদা পাজামা পাঞ্জাবি পরতাম। তখন আমি বীরভূমে ডেরা বেঁধেছি কঙ্কালীতলার শ্মশানের একটু দূরে নির্জনে মনসা ভৈরবীর বাড়িতে। দুখানা ঘর, একটাতে ভৈরবী বুড়ি থাকে, অন্য ঘরে আমি। আমার পরিচয় পেয়ে অল্প টাকার বিনিময়ে বুড়ি আমাকে থাকতে দিয়েছে। সকাল থেকে দুপুর অবধি বুড়ি ভিক্ষে করে কঙ্কালীতলার কালী মন্দিরে। তারপর বাড়ি ফিরে আমি আর বুড়ি দুজন মিলে খাই, বুড়ি রাধে। আমি বোলপুরে এসে ভিক্ষা করে যা পাই সব তুলে দিই বুড়ির হাতে। শ্মশানে শেষ রাত অবধি সাধনা করি, তারপর ঘরে ফিরে এসে ঘুমাই। গুরুজির নির্দেশ, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে। এভাবেই চলছিল জীবন। এক বর্ষাকালের বিকেলে শ্মশানে বসে আছি। এমন সময় একদল লোক 19-20 বছরের একটা যুবতী মেয়ের লাশ নিয়ে এলো। কি একটা অসুখে মরেছে। সবে চেতায় শোয়ানো হয়েছে, আগুন দিতে যাবে। এমন সময় উঠল ঝড়। নিমিষের মধ্যে শুরু হলো বৃষ্টি। তার সঙ্গে ঘন ঘন বাজ পড়া আরম্ভ হলো। লোকগুলো মাথা বাঁচানোর জন্য ছুটে এলো বট গাছের নিচে, যেখানে আমি বসেছিলাম। মরাটা চিতার উপরেই ভিজতে লাগলো। এবার প্রচণ্ড জোরে আরেকটা বাজ পড়ল। মনে হলো সারা শ্মশানটা আলোয় সাদা হয়ে গেল। অনেকক্ষণ পর ঝড় বৃষ্টি থামল। আমি দূর থেকে দেখলাম লোকগুলো উত্তেজিতভাবে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে। তারপর ওদের মধ্যে একজন কি একটা বলল। সবাই বাবা গো মা গো বলে চিতা না জ্বালিয়েই দৌড়ে পালালো। আমি আস্তে আস্তে চিতার কাছে এসে দেখলাম মরাটা নেই। খুব অবাক হয়ে গেলাম। চারদিক খুঁজে দেখলাম, কোথাও কিচ্ছু নেই। রাতে বাড়িতে ফিরে এলাম। সবে ঘুমটা এসেছে, হঠাৎ দেখি কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। দরজা খুলে দেখি সেই মেয়েটি, যে চিতা থেকে উধাও হয়ে গেছিল। জলে ভিজে একসা আমার পা দুটো জড়িয়ে ধরল আশ্রয়ের জন্য। বুঝলাম যে মেয়েটি সত্যি সত্যি মরেনি, হয়তো নারী ক্ষীণ হয়ে এসেছিল। গ্রামের লোক বুঝতে না পেরে শ্মশানে পোড়াতে নিয়ে চলে এসেছিল।
ঝড় বৃষ্টির সময় জ্ঞান ফিরে আসাতে চিতা থেকে উঠে পালিয়েছে। আমি বুড়িকে ডেকে তুললাম। বুড়ি সেই রাতে তাকে আশ্রয় দিল। পরদিন সকালে মন্দিরে গিয়ে শুনি গতকাল ভীষণ কাণ্ড হয়েছে। পলাশগুড়ি গ্রামের একটি মেয়েকে চিতা থেকে নাকি পিশাচ তুলে নিয়ে গেছে। আমি ফিরে গিয়ে বুড়িকে সব কথা বললাম। বুড়িটা মেয়েটাকে বলল সেখানেই থেকে যেতে, কারণ তাকে আর কেউ ঘরে তুলবে না, তার ঠাঁই হবে না। সে এখানে থেকে ঘরের কাজ করবে, তাছাড়া এদিকটায় কেউ আসে না, আর কেউ এলে তাকে যেন বলে সে তার বঞ্ঝি। মেয়েটির নাম ছিল পদ্ম, আমরা নাম দিলাম কমলা। ধীরে ধীরে কমলার সাথে আমার অন্তরঙ্গতার সৃষ্টি হলো। আমি ওর প্রতি আকৃষ্ট হলাম। স্থির করলাম ওকে সাধন সঙ্গিনী বানাবো। কয়েকদিন পর আমি পলাশগুড়ি গ্রামে গেলাম। শুনলাম কি যেন একটা অজানা রোগ গ্রামে দেখা দিয়েছে। তাদের বিশ্বাস মেয়েটাকে পিশাচে নিয়ে যাওয়ার পর থেকেই পিশাচের নজর এই গ্রামের ওপর পড়েছে। প্রতিদিন মানুষ মরছে। ভয়ে তারা কঙ্কালীতলার শ্মশানে যেতে পারছে না, অজয় নদীর চরে দাহ করছে। আরও শুনল যে এই পিশাচের হাত থেকে বাঁচবার জন্য ভৃগু ওঝা তার চেলাদের নিয়ে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল। মা শীতলার থানে রোজ পুজো চলছে। সেই রাতে স্বপ্নে আমি গুরুজির দর্শন পেলাম। তিনি আমায় ডাকছেন। আমি সকাল হতেই বুড়ির হাতে কমলার দায়িত্ব দিয়ে তারাপীঠে গুরুজির আশ্রমের দিকে রওনা দিলাম। গুরুজি আমাকে দেখে প্রচণ্ড রুষ্ট হলেন। তিনি বললেন, তোকে আমি কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছিলাম না, পারলি না, কত ক্ষতি করলি জানিস? আমি তার পা জড়িয়ে ধরলাম, সব কথা তাকে খুলে বললাম। তিনি এবার একটু নরম হলেন। আমি আবার গুরুজির সাথে তন্ত্র সাধনা শুরু করলাম। কয়েকদিন বাদে গুরুজি আমাকে বললেন, কাল আমরা কঙ্কালীতলা যাব। পরদিন আমি, গুরুজি আর মহারাজ তিনজন মিলে এসে পৌঁছালাম কঙ্কালীতলা। এসেই শুনলাম ভীষণ একটা কাণ্ড ঘটে গেছে। বুড়ির কথা না শুনে কমলা একদিন চুপি চুপি তার বাড়ির লোকেদের সাথে দেখা করতে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল। তাকে দেখে সবাই দৌড়ে পালাচ্ছে। তার নিজের বাড়ির দরজাও বন্ধ করে দিয়েছে। কেউ তার ডাকে সাড়া দেয়নি। সে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছিল, তখন কে যেন একজন দূর থেকে একটা কাঠের টুকরো ছুঁড়ে মারে, যেটা কমলার মাথায় এসে লাগে। মাথায় লাগার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই অবস্থায় তারা তাকে বেঁধে ভৃগু ওঝাকে খবর দেয়। ভৃগু আর তার দুই স্যাঙাত মিলে ওকে গ্রাম থেকে নিয়ে আসে। তারপর দিন কমলার লাশ পাওয়া যায় অজয়ের তীরে, ধর্ষিত অবস্থায়। ডেথ সার্টিফিকেট থাকার জন্য পুলিশ কোনো কেস ফাইল করতে পারেনি, পুড়িয়ে দিয়েছে। শুনে আমার চোখে আগুন জ্বলতে লাগলো। গুরুজি আমার মনের কথা বুঝতে পারলেন। বললেন, সামনের অমাবস্যা আসতে আর মাত্র 4 দিন বাকি আছে। এই অমাবস্যায় আমরা যজ্ঞ করব শ্মশানে। 4 দিনের মাথায় সব গুছিয়ে নিয়ে আমরা বসলাম যজ্ঞে। এবার আমরা 4 জন, আমি, গুরুজি, মহারাজ আর মনসা ভৈরবী। যজ্ঞ শুরু হলো। এক সময় যজ্ঞ কুণ্ডলিতে দেখা গেল কমলার ছায়া। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার এই অবস্থা কে করেছে। সে বলল, ভৃগু আর তার দুই স্যাঙাত রহমান আর ন্যাপা। দেখলাম তার চোখ দুটো জ্বলছে। জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? সে বলল, প্রতিশোধ। গুরুজি বললেন, আমরা তোমাকে শক্তি দেব চরম প্রতিশোধের, কিন্তু তাতে তুমি মুক্তি পাবে না। গঙ্গা যতদিন তোমাকে ডাকবে ততদিন তোমাকে আসতে হবে, তারপর গঙ্গাই তোমাকে মুক্তি দেবে। সে বলল, বেশ তাই হবে। তখন আমরা তাকে আমাদের কিছু তন্ত্রশক্তি দান করলাম। বললাম,
তুমি এখন যে কোনো শরীর ধারণ করতে পারবে। এবার যাও, গিয়ে প্রতিশোধ নাও। বলার সাথে সাথে একটা দমকা হাওয়ায় ছায়াটা যেন মিলিয়ে গেল। আমরা যজ্ঞ শেষ করে ঘরে ফিরলাম, আর পরদিন ফিরে এলাম তারাপীঠে। দিন কয়েক পরের ঘটনা। বোলপুরের মেলা থেকে ফিরছিল ন্যাপা আর রহমান। সন্ধ্যা হয়ে এসেছে। ওরা দেখল রাস্তার ধারে বছর 15-16 একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জিজ্ঞেস করাতে বলল পলাশগুড়ি থেকে বন্ধুদের সাথে মেলায় এসেছিল, বন্ধুদের খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে। সে আগে কোনোদিনও এত দূর আসেনি, রাস্তাও চেনে না। ন্যাপা আর রহমান তাকে পলাশগুড়ি পৌঁছে দেবে বলতেই সে তাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলো। এরপর ওরা দুজনে মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে অন্য পথে তাড়াতাড়ি পৌঁছানো যাবে বলে অজয় নদীর চরে নিয়ে এলো। এবার আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। একটা নির্জন জায়গায় এসে রহমান মেয়েটার মুখটা জোরে চেপে ধরল। মেয়েটা ভয়ে নিস্তেজ হয়ে পড়ার পর ওরা মেয়েটাকে মাটিতে শুয়ে দিল। ন্যাপা মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল। রহমান দূরে নদীর দিকে চেয়ে রইল। হঠাৎ একটা চিৎকার শুনে রহমান যা দেখল তাতে হাড় হিম হয়ে গেল। ন্যাপাকে মাটিতে ফেলে মেয়েটা তার উপর চড়ে বসেছে। মুখ দিয়ে ন্যাপার টুটি কামড়ে ধরেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছে। রহমান ছুটে গিয়ে ছাড়িয়ে দেবার চেষ্টা করতেই মেয়েটি এক ঝটকায় রহমানকে দূরে ছুঁড়ে ফেলে দিল। এ কি? এ যে একটা কঙ্কাল, দুটো চোখ জ্বলছে, দুটো দাঁত কষ থেকে বেরিয়ে আসছে। কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ছুটে পালালো রহমান। মেলা থেকে তখন একদল লোক ওই পথে আসছিল। সব কথা শোনার পর তারা রহমানের সাথে গিয়ে দেখল ন্যাপার দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। সবাই ভয়ে থানার দিকে দৌড়ালো। রহমান কাঁপতে কাঁপতে ভৃগুর বাড়ি গিয়ে বলল সব কথা। ভৃগু ছক কেটে গণনা শুরু করল। একটু পরে গণনা শেষ করে বলল, মেয়েটা এখন পিশাচিনী হয়ে গেছে, প্রতিশোধ নিতে চাইছে। সে আমাদের কাউকে ছাড়বে না। তোকে একটা মাদুলি দিচ্ছি, সব সময় মাদুলিটা পরে থাকবি, আর ভুলেও রাতে একা কোথাও বেরোবি না। কয়েকদিন ভালোভাবেই কেটে গেল। রহমান কিছুটা নিশ্চিন্ত। একদিন বিকেলবেলা রহমান মসজিদের পাশে আব্দুলের দোকানে চা খাচ্ছে। এর মধ্যে কি একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আচমকা আবিদ আর ইমানের মধ্যে ঝগড়া লেগে গেল। সেখান থেকে মারামারি। রহমান অনেক কষ্টে দুজনকে ছাড়িয়ে নিয়ে বাড়ির পথ ধরল। রাতে খেয়ে দিয়ে উঠে ঘটি নিয়ে বারান্দায় একদিকে আচাতে গেছে। একটু দূরে বিবি গামছা হাতে দাঁড়িয়ে। মুখে জল দিতে গিয়ে হঠাৎ মনে হলো যেন গলায় মাদুলিটা নেই। সত্যি তো, মাদুলিটা গেল কোথায়? কিছু ভাববার আগেই কে যেন রহমানের চুল ধরে টেনে অন্ধকারে নিয়ে গেল। রহমান ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। শুধু গো গো করে আওয়াজ বেরোচ্ছে তার মুখ থেকে। রহমানের বিবির চিৎকারে চারিদিক থেকে লোকজন জড়ো হয়ে গেল। সবাই রহমানকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না সেই রাতে। ভোর হলে দেখা গেল রহমানের দেহটা অনেকটা দূরে একটা পুকুরের ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। কেউ যেন এক ভয়ঙ্কর আক্রোশে দেহটাকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে। প্রচণ্ড ভয় পেয়ে গেল ভৃগু। তড়িঘড়ি তল্পিতল্পা বেঁধে ট্রেনে একটা কূপ জোগাড় করে চড়ে বসল কামাখ্যায় তার গুরুর কাছে যাবার জন্যে। যদি এই যাত্রায় বাঁচা যায়। কূপে আর মাত্র একজন যাত্রী ছিল। পরের স্টেশনে ট্রেন দাঁড়াতেই সে নেমে গেল। ভৃগু ভালো করে দরজায় টেনে জানলা বন্ধ করে বসে রইল। তখন প্রায় রাত 10টা হবে। দরজায় আঘাত। ভৃগু জিজ্ঞেস করতে দরজার ওপার থেকে উত্তর এলো, টিকিট চেক করতে এসেছি। ভৃগু দেখল একজন বৃদ্ধকে নিয়ে টিটি এসেছেন। দরজা খুলে দিল ভৃগু।
বৃদ্ধ ভদ্রলোক এসে সুটকেস রেখে বসলেন। বললেন যে তিনি পরদিন ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবেন। টিকিট পরীক্ষক ভৃগুর টিকিট চেক করে চলে গেলেন। ভৃগু এবার আশ্বস্ত হল। ট্রেন ছুটছে। বেশ কিছুক্ষণ যাবার পর ভদ্রলোক বললেন, জানলাগুলো বন্ধ রেখেছেন কেন? আপনার গরম লাগছে না? খুলে দিন, বাতাস আসুক। ভৃগু জানলা খুলে দিল। এক ঝলক ঠান্ডা বাতাস এসে কামরাটাকে বেশ ঠান্ডা করে দিল। আলোটাকে কমিয়ে দিয়ে ভৃগু গায়ে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। যা দেখল তাতে ভয়ে তার মুখ সাদা হয়ে গেল। তার উল্টো দিকের সিটে সেই বৃদ্ধ মানুষটি গেল কোথায়? তার বদলে বসে আছে সেই মেয়েটি যাকে তারা ধর্ষণ করে খুন করেছিল। আস্তে আস্তে মেয়েটির চেহারা পাল্টে গেল। বেরিয়ে এলো কঙ্কাল। চোখে তার প্রতিশোধের আগুন। এবার দুখানা হাত সারাশির মতো এগিয়ে এসে ভৃগুর গলাটা টিপে ধরল। মেয়েলি গলায় একটা খিলখিল হাসির শব্দ শোনা গেল। ভৃগুর মুখ থেকে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। পরদিন রেল পুলিশ ট্রেনের কামরা থেকে উদ্ধার করল ভৃগুর মৃতদেহ। সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। চোখটা বিস্ফারিত, জিভটা বেরিয়ে এসেছে। কাগজে খবরটা বেরিয়েছিল। সেই রাতে কমলার ছায়ামূর্তি আমার কাছে উপস্থিত হয়েছিল। তার মুখে তখন তৃপ্তির হাসি। আমাকে শুনিয়েছিল তার প্রতিশোধ নেবার কাহিনী। এই বলে গঙ্গাতান্ত্রিক গাজার কলকেটা হাতে তুলে নিল। এতক্ষণ আপনারা শুনছিলেন গঙ্গাতান্ত্রিকের গল্প, গঙ্গাতান্ত্রিক ও কমলার প্রতিশোধ। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। কেমন লাগলো কমেন্টস করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরের গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।